দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে অনলাইন ক্লাস। আমি অসীম কুমার বালা, প্রভাষক পদার্থবিজ্ঞান, সরকারি শহীদ আব্দুল সালাম কলেজ, কালিয়া, নড়াইল। পাঠ পরিচিতি। বিষয় পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, শ্রেণী দ্বাদশ, অধ্যায় দ্বিতীয়। আজ আমরা দ্বিতীয় অধ্যায়ের একটি বিষয়ের উপরে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে আমরা কয়েকটি ছবি দেখব। তার আগে এই মুহূর্তে যারা আমার সঙ্গে অনলাইনে সংযুক্ত আছো তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। যারা এখনও অনলাইনে সংযুক্ত হতে পারো নাই, দ্রুত আমার সাথে সংযুক্ত হয়ে যাও। আমরা ক্লাস শুরু করেছি। আমরা এখন কতগুলো ছবি দেখি। তোমরা দেখতে পাচ্ছ একটি ছবিটি আসলে দেখতে পেন্সিল ব্যাটারির মতো, কিন্তু আসলে পেন্সিল ব্যাটারি নয়। যারা অনলাইনে আছো তারা দেখতে পাচ্ছ এটি কিসের ছবি। তোমরা উত্তর দিতে পারবে আমার মনে হয়। আমি আরও একটি ছবি দেখাই, তাহলে তোমরা আরও ক্লিয়ার হবে। দেখো, সেম একই রকম দেখতে, কিন্তু এগুলো পেন্সিল ব্যাটারি নয়। তোমরা কি বলতে পারবে এগুলো কিসের ছবি? হ্যাঁ, আমাকে একজন অনলাইনে আছে, সে জানাচ্ছে এগুলো ধারকের ছবি। হ্যাঁ, আর একজনও জানাচ্ছে এগুলো ধারকের ছবি। ঠিক আছে, উত্তর একদম সঠিক, এগুলো ধারক। তাহলে আমরা দেখলাম কয়েকটি ধারকের ছবি। তোমরা নিশ্চয় বুঝতে পারছো আমরা আজকে কি পড়তে যাচ্ছি। আমাদের আজকের পাঠ ধারক। তোমরা এই পাঠ শেষে ধারক কি বলতে পারবে, ধারকের সমবায় ব্যাখ্যা করতে পারবে, ধারকের সমবায়ের গাণিতিক ব্যাখ্যা করতে পারবে। আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, ছবিটি ধারকের ছবি। আমরা আরও একটি ছবি দেখতে পাচ্ছি, এটিও ধারকের ছবি, কিন্তু দুটি ছবির মধ্যে একটু পার্থক্য আছে। দ্বিতীয় ছবিটি ধারকের ছবি, কিন্তু এটি ধারকের সার্কিট ডায়াগ্রাম। অর্থাৎ আমরা যখন কোনো সার্কিট আঁকাবো তখন সেখানে ধারকের ছবি আমরা এইটাই ব্যবহার করব। তোমাদের মনে রাখতে হবে এইটি ধারকের সার্কিট ডায়াগ্রাম। এখন আমরা দেখি ধারক কি বা ধারক কাকে বলে। ধারক হলো এমন এক যান্ত্রিক কৌশল যার সাহায্যে চার্জ সঞ্চয় করে রাখা যায়। চার্জ কি জিনিস? চার্জ এর আগের ক্লাসে আমি তোমাদের বলেছি চার্জ কি। এখন এই চার্জ আমরা সঞ্চয় করে যদি রাখতে চাই তাহলে আমাদের একটি যান্ত্রিক কৌশল অবলম্বন করতে হবে। এই যান্ত্রিক কৌশলটাকেই বলা হয় ধারক। তোমরা ধারক কিভাবে কাজ করে সে বিষয় আমি একটি ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। তোমরা ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে ধারক কিভাবে কাজ করে। তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে লক্ষ্য করো। হাউ ডাজ এ ক্যাপাসিটর ওয়ার্ক, অর্থাৎ ধারক কিভাবে কাজ করে।
A capacitor is similar to a battery in that both store electrical energy, but a capacitor is a much simpler device that can't produce new electrons. It only stores them. However, capacitors can do things a battery can't, as we'll show here. For the purposes of this animation, we'll focus on different parts of the current propagating through the wires at different times. When we close the switch, electricity immediately runs throughout the circuit. Although the convention is to think of electrical current as moving from positive to negative, electrons actually move from negative to positive, as we represent here with yellow particles. As you can see, the battery is not much good at powering this motor to lift this weight, because it discharges gradually, much more slowly than would a capacitor with the same charge. Here we'll learn why a capacitor is much better suited to such a task than a battery. Like a battery, a capacitor has two terminals, positive and negative. Inside the capacitor, the terminals connect to two metal plates separated by an insulator that keeps the plates from touching each other and allows them to hold opposite charges, maintaining an electric field. Capacitors can be useful for storing and quickly discharging electricity, so you can power, for example, an electric motor as we'll show here. First we need to charge a capacitor. By closing the switch, we create a circuit that includes both the capacitor and the battery. Electrons flow from the battery to the capacitor, where they are stored. Here, a yellow glow represents the increasing charge held by the plate. For every electron gained by that negative plate, an electron is lost by the positive plate, maintaining the capacitor in equilibrium. Here, the red glow represents the positive charge held by the plate that increases with each parting electron. The capacitor continues to charge until it attains the voltage of the battery charging it. Now that the capacitor is fully charged, let's put all that stored energy to use. By connecting it to a new circuit, we can power a small motor. This electrical current powers the pulley to lift the weight until the charge dissipates. The electrons on the capacitor's negative terminal are drawn to its positive terminal. They rush along the path that leads there, straight through the motor. Let's watch this again. Even though the battery and the capacitor attempted this task with the same amount of charge, only the capacitor successfully powers the motor lifting the weight, because it discharges much more quickly. This feature makes capacitors useful for powering things that need a quick surge back. আমরা এতক্ষণ ধারক কি এবং ধারক কিভাবে কাজ করে সে বিষয় দেখলাম। আমরা এরপরে ধারকের সমবায় কয় প্রকার সে বিষয় দেখব। ধারকের সমবায় দুই প্রকার, শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়। এখন আমরা শ্রেণী সমবায় সম্পর্কে আলোচনা করব। শ্রেণী সমবায়টা কি সে বিষয়ে আমরা দেখি। তোমরা দেখতে পাচ্ছ এখানে C1, C2, C3 ... Cn, অর্থাৎ এখানে C1 থেকে শুরু করে Cn সংখ্যক ক্যাপাসিটর বা ধারক আছে। এখন C1 এর সাথে C2, C2 এর সাথে C3 কিভাবে সংযুক্ত আছে? এখানে C1 এর দ্বিতীয় পাতের সাথে C2 এর প্রথম পাত, আবার C2 এর দ্বিতীয় পাতের সাথে C1 এর প্রথম পাত এরূপে পরপর সংযুক্ত আছে। অর্থাৎ প্রথম ধারকের দ্বিতীয় পাত, দ্বিতীয় ধারকের প্রথম পাত, আবার দ্বিতীয় ধারকের দ্বিতীয় পাত, তৃতীয় ধারকের প্রথম পাত এরূপে সংযুক্ত আছে। এরূপ সংযোগকে আমরা বলি ধারকের শ্রেণী সমবায়। দেখি এবার আমরা এর সংজ্ঞাটা কি। ধারকের শ্রেণী সমবায় সংজ্ঞা হলো ধারকের যে সংযোগে প্রথম ধারকের দ্বিতীয় পাতের সাথে দ্বিতীয় ধারকের প্রথম পাত, দ্বিতীয় ধারকের দ্বিতীয় পাতের সাথে তৃতীয় ধারকের প্রথম পাত এবং এরূপে ধারকগুলো সংযুক্ত থাকে, তাকে ধারকের শ্রেণী সমবায় বলে। তোমরা
যারা অনলাইনে আসো তারা অবশ্যই সংজ্ঞাটি ভালো করে দেখো এবং খাতায় লিখেও নিতে পারো। আমি এখন এই ধারকের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যে সূত্রটি আছে সেই সূত্রটি সম্পর্কে বলবো। অর্থাৎ ধারকের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্ব কিভাবে নির্ণয় করব তার সূত্রটি আমি এখন বলবো। ধারকের শ্রেণী সমবায়ের ইংরেজি নাম হলো সিরিজ কম্বিনেশন। এখন সিরিজ কম্বিনেশনের প্রথম অক্ষর এস দ্বারা শুরু, তাহলে আমরা তুল্য ধারকের ক্ষেত্রে লিখতে পারি সিএস। এখানে তাহলে যে সূত্রটি আমরা পাবো সেটি হলো 1/CS সমান সমান 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 ডট 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 প্লাস 1/CN। এখন তোমাদের ব্যবহারিক ক্ষেত্রে যদি তিনটে ধারক থাকে তাহলে তোমরা লিখবা 1/CS সমান সমান 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। যদি চারটে থাকে তাহলে প্লাস 1/C4, যদি দুটো থাকে তাহলে C2 পর্যন্ত, এভাবে তোমাদের লিখতে হবে। তোমরা এই সূত্রটি খাতায় লিখে রাখো, দ্রুত খাতায় লেখো। আমি এরপরে এই ধারকের শ্রেণী সমবায়ের উপরে একটি একক কাজ দিব। তোমাদের খাতায় লেখা হয়ে গেলে, হ্যাঁ এতক্ষণ নিশ্চয়ই লেখা হয়ে গেছে। আমি এখন তোমাদের একটি একক কাজ দিচ্ছি, তোমরা খাতা রেডি করো। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একটি ধারক। এখন তোমাদের যে কাজটি করতে হবে সেটি হলো একই মানের তিনটি ধারককে সংযুক্ত করে একটি শ্রেণী সমবায় বর্তনী অঙ্কন করতে হবে। আমি আবার বলছি কি কাজ করতে হবে তোমাদের। একই মানের তিনটি ধারককে সংযুক্ত করে একটি শ্রেণী সমবায় বর্তনী অঙ্কন করতে হবে। এটা খুবই কঠিন কাজ নয়, তোমরা দ্রুত খাতায় আঁকাও। আমি একটু পরে দেখব তোমরা কি আঁকিয়েছো। আমি এরপরে কি আছে সেদিকে যাই। এরপরে আমাদের আছে সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় কি সে সম্পর্কে আমি এখন আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে C1 C2 C3 ডট 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 CN দিয়ে একটা সার্কিট আঁকানো আছে। এই সার্কিটে ক্যাপাসিটরগুলো কিভাবে সংযুক্ত আছে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে যে C1 C2 C3 ডট ডট CN এর ধনাত্মক পাতগুলো একটি সাধারণ বিন্দুতে আছে এবং ঋণাত্মক পাতগুলো আর একটি সাধারণ বিন্দুতে আছে। আমরা এখান থেকে সমান্তরাল সংযোগের একটি সংজ্ঞা দিতে পারি। ধারকের সমান্তরাল সমবায়ের সংজ্ঞাটি হলো ধারকের যে সংযোগে ধারকগুলোর ধনাত্মক পাতগুলো একটি সাধারণ বিন্দুতে এবং ঋণাত্মক পাতগুলো অপর একটি সাধারণ বিন্দুতে বা ভূমির সাথে সংযুক্ত থাকে তাকে ধারকের সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশন বলে। তোমাদের খাতায় এই সংজ্ঞাটি লিখে রাখো। আমি এখন সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্ব কিভাবে নির্ণয় করতে হয় তার সূত্রটি বলবো। সমান্তরাল সমবায়ের ইংরেজি নাম প্যারালাল কম্বিনেশন। তাহলে আমরা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্বকে সিপি দ্বারা লিখতে পারি। সিপি সমান সমান C1 প্লাস C2 প্লাস C3 ডট ডট CN। এই সূত্রটিও খাতায় লেখো। দ্রুত খাতায় লেখো। আমি এরপরে কয়েকটি একক কাজ দেব। আমরা এখন একক কাজ কি আছে সেই দিকে যাই। তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ। এখানে
তিনটে ধারক সংযুক্ত আছে। তিনটে ধারক হলো C1, C2, C3। তোমাদের যে কাজটি এখন করতে হবে সেটি হলো 3 মাইক্রোফ্যারাডের তিনটি ধারক সমান্তরালে সাজালে এদের তুল্য ধারকত্ব কত হবে। এখানে তিনটে ধারক সমান্তরালেই সাজানো আছে। C1, C2, C3 প্রত্যেকটির মান 3 মাইক্রোফ্যারাড। এখন তোমাদের যে কাজটি করতে হবে তা হলো এই তিনটে ধারকের তুল্য ধারকত্ব কত সেটি বের করে আমাকে বলতে হবে। তোমরা দ্রুত খাতা নিয়ে কাজ শুরু করো। হ্যাঁ, এই মুহূর্তে আমাকে একজন অনলাইনে জানাচ্ছে এর উত্তর হবে 9 মাইক্রোফ্যারাড। আর একজনও জানাচ্ছে তার উত্তর হয়েছে 9 মাইক্রোফ্যারাড। হ্যাঁ, উত্তরটি একদম সঠিক। কীভাবে করতে হবে আমরা একটু আগেই দেখেছি। সমান্তরাল সংযোগের ক্ষেত্রে তুল্য ধারকত্ব CP = C1 + C2 + C3 + Cn। এখানে তিনটে ধারক আছে, তাহলে যোগ করতে হবে C1 + C2 + C3। মান বসাতে হবে 3 মাইক্রোফ্যারাড + 3 মাইক্রোফ্যারাড + 3 মাইক্রোফ্যারাড = 9 মাইক্রোফ্যারাড। এভাবে এটির উত্তর বের হবে। আমরা এরপরে আরও কয়েকটি অবকাশ দেব। তোমরা খাতায় লেখো। 1 নাম্বার, ধারক কি? ধারকের সমবায় কি? 3 নাম্বার, ধারকের সমবায় কয় প্রকার? 4 নাম্বার, তুল্য ধারক কি? 5 নাম্বার, তুল্য ধারকত্ব কি? তোমরা দ্রুত এই প্রশ্নগুলোর উত্তর রেডি করো। আমি এর উত্তর একটু পরে দেখব। হ্যাঁ, একজন ধারক কি তার উত্তরটি লিখতে পেরেছে, সে আমাকে জানাচ্ছে। ঠিক আছে, আমি বাকি প্রশ্নের উত্তরগুলো পরে দেখব। আমরা এখন একটি ছবি দেখতে পাচ্ছি। এখানে 3টে ক্যাপাসিটার সংযুক্ত আছে, সাথে একটি ব্যাটারি সংযুক্ত আছে। তোমাদের এই ছবির উপরে আমি কয়েকটি বাড়ি কাজ দেব। তোমরা খাতায় বাড়ি কাজ কি সেটি লিখে নাও। তোমাদের বাড়ি কাজটি হলো, যদি C1 = C2 = C3 = 8 মাইক্রোফ্যারাড হয় তবে বর্তনীর তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে। এখানে একটু পার্থক্য আছে। পার্থক্যটা হলো, আমি তোমাদের একটু হিন্টস দেই। C1 C2 একভাবে সংযুক্ত, তার সাথে আবার C2 আরেকভাবে সংযুক্ত। এভাবেই তোমরা তো আনসারটি বের করতে পারবে। তোমরা বাড়িতে বসে এই বাড়ির কাজটি করবে। পরবর্তী ক্লাস শুরু হওয়ার আগেই আমাকে অনলাইনে উত্তরটি জানাবে। আমরা আজকের ক্লাসের একেবারে শেষ প্রান্তে এসে গেছি। তোমরা যারা আমার সাথে এতক্ষণ অনলাইনে সংযুক্ত ছিলে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। যারা ইচ্ছা সত্ত্বেও অনলাইনে সংযোগ দিতে পারো নাই তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের অনলাইন ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ।